নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি অমৃত ভালোবাসি তোকে। লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। এটি অন্তিম পর্ব। আজ শুক্রবার বন্যার বোনের কাবিন হবে, তাই বন্যাদের বাসায় সকাল থেকে রান্নার আয়োজন চলছে। কাছের আত্মীয় স্বজনরা ইতিমধ্যে চলে এসেছে। এতটা পর জার্নি করে আসায় বন্যার শরীর খুব ক্লান্ত, এই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। হাত মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে যেই নামতে যাবে অমনি বন্যার মামাতো ভাইয়ের সাথে দেখা, যার সাথে কোনো এক সময় বন্যার বিয়ে ঠিক হয়েছিল। ছেলেটা বন্যাকে দেখে মৃদুস্বরে বলল, কেমন আছো? বন্যা উত্তর না দিয়ে ফের নিচে রুমে চলে গেছে। দরজা চাপিয়ে আবারও শুয়ে পড়েছে। বন্যার চোখে তীব্র আক্রোশ, মন আর মেজাজ দুটোই চরমভাবে খারাপ হয়ে গেছে। 5 মিনিট পরে তানভীর কল এসেছে। বন্যা রিসিভ করবে না করেও রিসিভ করলো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল, গুড মর্নিং মিস্ট্রেস। বন্যা মলিন হেসে বলল, গুড মর্নিং। ব্যস্ত? না, বলুন। কি করছো? কিছু না, শুয়ে আছি। তানভীর ঘড়ির দিকে তাকিয়ে কিছুর উদ্বেগ কণ্ঠে বলল, এত বেলা হয়ে গেছে, এখনো শুয়ে আছো কেন? শরীর কি বেশি খারাপ? না। কিছু হয়েছে? তেমন কিছু না। আপনি কল দিয়েছিলেন কেন? বন্যার ভারী কণ্ঠের কথাবার্তা শুনে তানভীর শঙ্কিত হলো। পরপর ধীর কণ্ঠে জানতে চাইল, বাসায় কি কোনো সমস্যা? না। বলো। তানভীর গম্ভীর কণ্ঠে শুনে বন্যা সহসা হাসার চেষ্টা করলো। মৃদু হেসে বলল, আপনি অল্পতে এত সিরিয়াস হয়ে যান কেন? আপুর বিয়ে হয়ে যাচ্ছে, সেই জন্য মনটা একটু খারাপ। এখন বলুন, মেঘ মিমদের কখন নিয়ে আসছেন? আমি বোধহয় আসতে পারবো না। কেন? ভাইয়া বলল আমাকে নিয়ে কোথাও যাবে, কিছুক্ষণের মধ্যেই বের হবে। তুমি চিন্তা করো না, বোনরা সময় মতো পৌঁছে যাবে। বলা মনির কণ্ঠে বলল, আপনি আসবেন না? ইচ্ছে তো ছিল, কিন্তু ভাইয়ার কথা অমান্য করে যেতে পারবো না। তবে সুযোগ পেলে অবশ্যই আসবো। আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। বন্যা ফোন থেকে গতকালের তোলা একটা ছবি বের করে শীতল চোখে তাকিয়ে তানভীরকে দেখছে। কিছুক্ষণ পর বন্যার বোন রুম এসেছে। আপুকে দেখে বন্যা আতঙ্কিত হয়ে ফোন রেখে দিয়েছে। বন্যার বোন বন্যার মাথার কাছে বসে আস্তে করে বলল, কি হয়েছে তোর? কিছু না। মন খারাপ? বন্যার নিরেট ঢোক গিলল। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, মামারা তোর বিয়ের আলোচনা চলেছে। তাদের ছেলের অতীত ভুলে আমরা যেন আবার চিন্তা করি। বন্যা কপাল কুঁচকে তাকিয়ে আছে। বুকে অজানা ভয় হানা দিচ্ছে। চোখের কোণে পানি জমতে শুরু করেছে। বন্যার বোন কিছুক্ষণ তাকিয়ে থেকে কোমল কণ্ঠে ডাকলো, বন্যা। তুই কি তানভীরকে পছন্দ করিস? বন্যার মুখে এমন প্রশ্ন শুনে বন্যা কিছুটা ঘাবড়ে গেছে। কয়েক মুহূর্ত প্রশস্ত আঁকিতে তাকিয়ে রইল। বন্যার এমন প্রশ্নের তোপে নিজেকে সামলাতে না পেরে হঠাৎই বোনকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উদ্ভিদ কণ্ঠে বলল, হ্যাঁ কি না বল। বন্যা তখন অঝরে কেঁদে যাচ্ছে। বন্যা কাঁদতে কাঁদতে বলল, আমি না চাইতে ওনাকে ভালোবেসে ফেলেছি আপু। আমি ওনাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। বন্যার বোন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আস্তে করে বলল, আমি জানতাম। অবশ্য সেদিনই আচরণে আমি সন্দেহ করেছিলাম। বন্যা ঘন ঘন নিঃশ্বাস ফেলেছে। বন্যার বোন আবারও জিজ্ঞাসা করলো, মেঘ জানে? মেঘ, মিম, আবির ভাইয়া সবাই জানে। তাহলে মুখ ফুলিয়ে শুয়েছিস কেন? নিচে চল। মামারা? আশ্চর্য, ওনাদের জন্য আমাদের জীবন থেমে থাকবে নাকি? ওনাদের হীরার টুকরা ছেলের জন্য হীরা খুঁজতে থাকুক, আমরা রূপা রূপা নিয়েই সুখে থাকবো। কি বলিস? বনা আনুশ্র হেসে বলল, ঠিক আছে। সকাল 10টার দিকে আরিফ আর আইরিন মেঘেদের বাসায় এসেছে। তবুও মাহমুদা খান এখনও খানবাড়িতেই আছেন। সবার সঙ্গে টুকেটাকে কথা বলে আসিফ চুপি চুপি মিমির রুমের সামনে এসেছে। দরজায় টোকা দিয়ে ধীর কণ্ঠে শোধালো, আমি কি আসতে পারি? মিম চোখে কাজল দিচ্ছিল। কাজল দেওয়া থামিয়ে কিছুটা ঝুঁকে আরিফকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি? আসবো কি না বলো? আসো। আসিফ রুমে ঢুকে চারিদিকে নজর বুলিয়ে মিমের দিকে তাকালো। মিনি শব্দে ভ্রু নাচালো। আরে মুচকে আসলো। মিম ঠোঁট বাঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার রুমে কেন এসেছ? ঝগড়া করতে? তোমার কি আমাকে শুধু ঝগড়ুটে মনে হয়? হ্যাঁ, এখন বলো কেন এসেছ? তোমাকে দেখতে। মিম দুহাতে নিজের দুগাল হাত রেখে ঘন ঘন পলব ছেটে বলল, দেখেছ? আরে মুচকে হেসে বলল, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। মিম সঙ্গে সঙ্গে হাত নামিয়ে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই, তোমার মন কি চলে? তোমার হাব ভাব আমার একদম ভালো লাগে না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দেব। কি বিচার দেবে? বলবো তুমি যে আমার সাথে অসভ্যতা করো। ভাইয়া যখন
তোমার পা ভেঙে হকি খেলবে তখন বুঝবে। আরিফ জিভ দিয়ে ঠোঁট ভিজে তপ্তস্বরে বলল, পা কবে ভাঙবে জানিও, তাহলে প্রস্তুতি নিতে সুবিধা হবে। ফাউল কথা বাদ দিয়ে যাও এখন এখান থেকে, নয়তো সত্যি বিচার দেব। আরিফ পকেট থেকে দুজন লাল রঙের কাঁচের চুড়ি বের করে বিছানার উপর রেখে শান্ত গলায় বলল, খুব শখ করে তোমার জন্য চুড়িগুলো নিয়ে এসেছি, তুমি পড়লে খুশি হব। আরিফ দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো, আর চোখে মিমির দিকে তাকিয়ে ফের বলল, তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, কারো নজর যেন না লাগে। মিম কপাল কুঁচকে তাকিয়ে আছে। আরিফ চলে গেছে। মিম ড্রেসিং টেবিলের সামনে আয়নার দিকে তাকালো। লজ্জার কোণঠায় মিমের উজ্জ্বল ও ধৃষ্টতা আরও বেশি ঝলমল করে উঠল। আরিফকে নিয়ে কখনো সেভাবে কিছু ভাবেইনি মিম। দুজনের সম্পর্কটা খুব বেশি মধুর নয়। এই বেলায় দুটো ভালো কথা বলে ওই বেলায় ঝগড়া লেগে যায়। তাই তাই আরিফের এই হঠাৎ পরিবর্তন মিমের কাছে অস্বাভাবিক লাগছে। মিম দুজোড়া চুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ দেখে আবারও রেখে দিল। প্রায় 4টার দিকে আবির তানভীরকে নিয়ে বর্ণাদের বাসার সামনে এসেছে। বাইক থেকে নামতে আবির চটজলদি পকেট থেকে টিস্যু বের করে তানভীরের মুখ মুছে দিতে লাগলো। আবিরের কাণ্ড থেকে তানভীর হতবিহ্বল। কাজের নাম করে সকাল থেকে 2 থেকে 3 ঘন্টা তানভীরকে সেলুনে বসিয়ে রেখেছে। হাজার হেয়ারস্টাইল দেখে অনেক চিন্তা ভাবনা করে একটা হেয়ারস্টাইল করে দিয়েছে। এমনকি তানভীরের পরনের পাঞ্জাবিটাও আবিরেরই দেওয়া। আবির তানভীরের চুল ঠিক করে দিতে দিতে মৃদুস্বরে বলল, ভদ্র ছেলের মতো থাকবি কেমন? তানভীর ভ্রু কুঁচকে বলল, আমার মনে হচ্ছে আমাকে মেহমানের থেকেও বেশি সুন্দর লাগছে, জামাই লাগছে। আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি? আবির হাসলো, সহসা বলে উঠল, করলে ক্ষতি কি? তানভীর আর চোখে তাকাতেই আবির তাড়া দিল। তানভীরকে নিয়ে বাসায় ভেতরে ঢুকলো। মেন গেটের ভেতরে এক পা রাখতেই তানভীর আশ্চর্য মনে গেল। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সহ মিম, আদি, মেঘ, আইরিন, আসিফ, আরিফ, রাকিব সবাই উপস্থিত। তারা ছাড়াও বর্ণার বড় আপুর শ্বশুরবাড়ির মানুষজন, বর্ণাদের আত্মীয় স্বজন, ড্রয়িং রুমের পরিপূর্ণ। বর্ণার আব্বু বসে রয়েছে। নতুন জামাইয়ের আসতে এত দেরি কেন? তানভীর শুকনো মুখে ঢোক গিলে আবিরের দিকে তাকালো। আবির মুচকে এসে বিড়বিড় করলো, সারপ্রাইজটা কেমন? আই এম শকড। মেঘ দ্রুত এগিয়ে এসে আলাদি কণ্ঠে বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে? তানভীর মেঘকে আপাদমস্তক দেখে আবারও আবিরের দিকে তাকালো। মেঘের বিয়ের সময় এত শাড়ি আর লেহেঙ্গা দেখেছিল যে মেঘের জন্য শাড়ি লেহেঙ্গা কেনা শেষে তানভীরকে টেনে সব থেকে বের করা যাচ্ছিল না। একই ডিজাইনের 2-3টা লেহেঙ্গা তার খুব পছন্দ হয়েছিল। এরপর যে খুব জোরাজোরি করেই 2টা লেহেঙ্গা নিয়েছিল। তানভীর ভেবেছিল বন্যাকে যেদিন প্রপোজ করবে সেদিন বন্যার মেঘকে এই একই লেহেঙ্গা দিবে, কিন্তু হট করে কক্সবাজার যাওয়া, ওখানে পরিকল্পনাবিহীন প্রপোজ করা, সব মিলিয়ে পরিকল্পনাগুলো এলোমেলো হয়ে গেছিল। এদিকে মেঘের জন্য ছিল তানভীরের বিয়েতে বন্যা আর মেঘ দুজনেই লেহেঙ্গা পরবে, তাই আবির বাধ্য হয়ে তানভীরের কেনা লেহেঙ্গা দুটোই নিয়েছিল। আবির ধীর কণ্ঠে বলল, আমার কিছু করার ছিল, তুই খুব ভালো করেই জানিস তোর বোনের বায়নার কাছে আমি আবির নাথিং। আলী আহমেদ খান ভারী কণ্ঠে ডাকলেন, ভেতরে এসো। তানভীর কিছুটা সামনে এগিয়ে সবাইকে সালাম দিল। সবার কথায় সোফায় গিয়ে বসলো। আশেপাশে সবাই অদ্ভুত দৃষ্টিতে তানভীরকে দেখছে। কি হতে চলেছে সেটা পুরোপুরি আন্দাজ করতে পারছে না। তানভীর কিছুটা হলেও আন্দাজ করতে পারে। বন্যার আব্বু, চাচ্ছু ওনারা তানভীরকে টুকটাক প্রশ্ন জিজ্ঞাসা করছে। তানভীর ধীর স্থির কণ্ঠে উত্তর দিচ্ছে, তবে গলা প্রচণ্ড বেগে কাঁপছে। আব্বু বড় আব্বুর দিকে তাকানোর বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। আবির তানভীরের ঠিক পেছনে দাঁড়ানো। বন্যার আব্বু সবার উদ্দেশ্যে বললেন, পরিচয় করে দিই, সে সাফাউদ্দিন খান তানভীর, ওরফে তানভীর খান। সবার উপস্থিতিতে একটা কথা বলতে চাই, বড় মেয়ের সাথে সাথে আমি আমার ছোট মেয়ের মেহনাজ মুমতাহানা বন্যার সাথে তানভীরের বাগদান সম্পূর্ণ করে রাখতে চাচ্ছি। গতকাল রাতে অলৌকিকভাবে উদ্দেশ্য নেওয়ার কারণে সবাইকে আগে কিছু জানাতে পারেনি। বন্যার আব্বুর কথা শুনে তানভীরের বুক ধুকপুক করছে। মনে যত সাহস ছিল সব যেন সেকেন্ডের মধ্যে উধাও হয়ে গেছে। তানভীরের মাথা নিচু করে আস্তে করে ঢোকিল। গত রাতে তানভীরকে বাসায় পাঠিয়ে সবাই যে আলোচনায় বসেছিল, আর সেই আলোচনায় সর্বাধিক যে আবির ছিল সেটা বুঝতে সময় লাগলো না। গত 2 দিনে আবিরের কথা বলাগুলো তানভীরের কানে বাজছে। আবির কয়েকবার সরাসরি জিজ্ঞাসা করলো, বিয়ে করার মতো সাহস আছে তোর? তানভীর তখন কথাগুলোকে সেভাবে গুরুত্ব না দিলেও এখন সব বুঝতে পারছে। তানভীর খুব ইচ্ছে করছে আবিরকে জড়িয়ে ধরতে, কিন্তু এত মানুষের ভিড়ে সেটাও পারছে না।
বর্ণার মামাতো ভাই একদৃষ্টিতে তানভীরকে দেখে আছে। সুপ্ত ক্রোধ চোখে উপচে পড়ছে তার। বিষয়টা তানভীরের চোখে না পড়লেও আবিরের চোখে ঠিকই পড়েছে। আবির ছেলেটাকে দেখে মিটিমিটি হাসছে। ছেলেটার নজর আবিরের দিকে পড়তেই আবির সহসা দাঁত বের করে নিঃশব্দে হাসলো। ছেলেটা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই চোখ সরিয়ে নিল। 10 থেকে 15 মিনিটের মধ্যে আলাপচারিতা শেষে বন্যা আর বন্যার বোনকে ডাকা হলো। দুই বোন একসঙ্গে নেমেছে। বন্যার বোনের পরনে বেনারসি আর বন্যার পরনে তানভীরের কিনে দেওয়া সেই লেহেঙ্গা। ওদের সাথে মিম, আইরিন আর মেঘও নেমেছে। তানভীর ঘাড় ঘুরিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে হৃদয় জুড়ে হিমশীতল হাওয়া বয়ে গেল। বন্যা ভারী মেকআপ না নিলেও লেহেঙ্গার সাথে মানানসইভাবেই সেজেছে। মিষ্টি কালারের লেহেঙ্গার সাথে ম্যাচিং চুড়ি, অল্প স্বল্প গহনা পরেছে। চোখে কাজল আর গাঢ় লিপস্টিক দিতেও কৃপণতা করেনি আজ। এই অবকল্পিত অপরূপ সাজে বনাকে দেখা মাত্র নিজের অজান্তেই তানভীরের ঠোঁট প্রসারিত হাসি ফুটল। হৃদয়ে বসন্ত বইছে, প্রেমময় হাওয়া। মনের ভেতরে থেকে শুধু একটা কথাই বের হতে যাচ্ছে, শি ইজ মাই বেটার হাফ। তানভীরের নিষ্পরক চাহনি দেখে আবির অতর্কিতে তানভীরের কাঁধে হাত রেখে আস্তে আস্তে আঙুল নাড়ল। তানভীর সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে স্বাভাবিক হয়ে বসলো। একটা সোফায় বন্যা দুই বোন পাশাপাশি বসেছে। তানভীর বন্যার পাশে বসেছে আর বন্যার বোনের পাশে তার হবু হাজবেন্ড। মোজাম্মেল খান চোখে ইশারা দিতেই আবির পকেট থেকে একটা আংটির বক্স বের করে দিল। মেঘ এতক্ষণ দূরে থাকলেও এখন আবিরের পাশে এসে দাঁড়িয়েছে। আবির তাকাচ্ছে না দেখে মেঘ আবিরের হাতে চিমটি কাটলো। আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচাতেই মেঘ বিড়বিড় করে বলল, আমাকে কেমন লাগছে বললে না তো। মেঘ কপালের উল্টো যাওয়া টিকলিটা ঠিক করে দিয়ে আবির নিতান্ত ধীর কণ্ঠে বলল, তুমি তমসার বুকে অনুদান আলোচ্যটা হলেও আবিরের হৃদয়ে নিরন্তর দীপ্তির মেলা। মেঘ হালকা ধমকে স্বরে বলল, এটা প্রশংসা ছিল নাকি অবজ্ঞা? আপাতত অবজ্ঞাই ভাবো, প্রশংসা না হয় রাতের জন্য তোলা থাক। আবির ঠোঁট কামড়ে হেসে আলগোছে টোপ দিল। মেঘ মুখ ফুলিয়ে প্রশান্ত নেত্রে তাকে দুই হাতে আবিরের হাত খামচে ধরল। এর মধ্যে তানভীর বন্যার বাগদান সম্পন্ন হয়ে গেছে। বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে অতঃপর দীর্ঘশ্বাস ছেড়ে নিচের অনামিকা আঙুলের দিকে তাকালো। অন্তর্নিহিত অনুর সঙ্গে বন্যার দুচোখ চিকচিক করছে। তানভীরের সাথে বন্যার বিয়ের কথা সকাল পর্যন্ত জানতো না বন্যা। বন্যার বোন হৃদের মুখ থেকে তানভীরের কথা শুনতেই বন্যাকে সকালে জিজ্ঞাসা করেছিল। তবে এর কিছুক্ষণ পর মেঘ মিমরা আসতেই বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। পরিশেষে বন্যার আব্বু গত রাতের আলোচনার কথা বন্যাতে জানিয়েছে। এত সহজে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এটা বন্যা কল্পনাতে ভাবতে পারেনি। আপাতত বাগদান সম্পন্ন হলেও তানভীরের জব হওয়ার পর অনুষ্ঠান করা হবে। তানভীর সবার দিকে এক নজর বুলিয়ে আকস্মাৎ বন্যার কানে কাছে ফিসফিস করে বলল, তোমাকে চেয়েছিলাম আমি ভোরের স্বপ্নের মাঝে, আবৃত অনুভবের নিমিত্তে পেয়ে গেছি গধূলি লগ্নের আগে। বন্যা আর চোখে তানভীরের দিকে তাকালো। তানভীরের নিঃস্বার্থ দৃষ্টি, মায়াবী আদল, অপ্রকট হাসি দেখে বন্যার ওষ্ঠ যুগলো কিছুটা প্রশস্ত হলো। বন্যার চোখ নেমে মৃদু স্বরে বলল, সরি। সরি বলছো কেন? আমার ফোন মেঘের কাছে, তাই তোমাকে আগে জানাতে পারিনি। ভালো হয়েছে জানাওনি, আগে জেনে গেলে হয়তো এত সুন্দর অনুভূতিটা মিস করে যেতাম। বন্যা শীতল চোখে ফের তাকালো। তানভীরের সাথে চোখাচোখি হতেই নিজের চোখ নামিয়ে নিয়েছে। তানভীর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উষ্ণ স্বরে বলল, দৃষ্টিকে জানিয়ে দাও তানভীর আজ থেকে শুধুই বন্যার। মনের সব ভয় ভীতি শঙ্কা ভুলে যেতে চায় নিরালায়। সাথে খাবারের আয়োজন করা হয়েছে, বড়দের খাবার খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। আত্মস্বজনদের ভিড় কম দিয়ে তানভীর আকস্মাৎ উঠে গিয়ে আবিরকে জড়িয়ে ধরল। আকস্মাৎ ঘটনায় আবির কিছুটা অবাকই হলো। কয়েক মুহূর্ত পর আবির আবারও ছড়িয়ে ধরল। তানভীর অগ্রিম কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি না চাইতেও তুমি আমার জীবনের সবচেয়ে দামি গিফট আমাকে দিয়ে দিলা। তোমার এই আকুলতা আমি কোনোদিনও ভুলবো না। ভালোবাসি ভাইয়া, খুব ভালোবাসি। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আমার জন্য যত বড় ঝড়ঝাপটা সামলেছিস তার কাছে এ উপহার কিছু না। তবে হ্যাঁ, 2 বছর আগে তোর বউকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি না। আমার বউয়ের বউ ফিল শেষ হলেই তবে তোর বউকে ঘরে তুলব। ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। তানভীরের হাস্যোজ্জ্বল চেহারা আর আবেগী কণ্ঠস্বর শুনে মেঘ অভিমান কণ্ঠে বলল, এখন সব ভালোবাসা ভাইয়ের জন্য। আমি যে এত বছর বান্ধবীটাকে আগলে রেখেছি, প্রপোজ করেছি, বিয়ের জন্য এত চিল্লাচিল্লি করেছি, এগুলো কি কিছুই না? তানভীর আবিরকে ছেড়ে হাসি মুখে মেঘের দিকে তাকালো। আলতো হাতে মেঘকে বুকে ছড়িয়ে আদুরে কণ্ঠে বলল,
তুই আমার সব কিছু। তুই পৃথিবীতে এসেছিলি বলেই আমি তানভীর পৃথিবীর শ্রেষ্ঠ একটা বোন পেয়েছি। তুই এসেছিলি বলেই আমি আবির ভাইয়ের মতো ভাই পেয়েছি। আমার বন্যার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। আমার জীবনের সবচেয়ে দামি গিফট হচ্ছিস তুই। সারা জীবন ভালোবাসি বললেও তোর প্রতি আমার ভালোবাসার অন্ত থাকবে না। তবুও বলছি বনু, আমি তোকে সীমাহীন ভালোবাসি। মেঘ আলাদা কণ্ঠে বলল, আমার চোখে তুমি পৃথিবীর সেরা ভাই। তুমি আমার জীবনে না থাকলে আমি বোধহয় ভালোবাসার সঠিক অর্থই বুঝতাম না। আমিও তোমাকে সীমাহীন ভালোবাসি ভাইয়া। রাকিব শক্ত কণ্ঠে বলল, হ ভাই, ভালোবাসা সব তোদেরই। আমরা ভাই বোনের জলে ভেসে এসেছি, নাকি বলো আসিফ? জি ভাই, আমারও তাই মনে হয়। তানভীর মেঘকে ছেড়ে সবার উদ্দেশ্যে বলল, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আরিফ ঠাট্টা স্বরে বলল, সবার মধ্যে কি ভাবিও আছে নাকি ভাই? তুমি সরাসরি বলতে পারছো না বলে আমাদের নাম দিচ্ছ, তাই না? তানভীর ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটার স্বরে বলল, চেষ্টা করলো। পরপর নিজের কণ্ঠে বলল, কেন, আমি কি ভয় পাই নাকি? বন্যার দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আই লাভ ইউ বন্যা। সবার একসঙ্গে হেসে উঠল। বন্যা লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। সবার মধ্যে থেকে আইরিন বলে উঠল, মানি না, মানবো না। সবাইয়ের বেলায় ভালোবাসি আর ভাবির বেলায় আই লাভ ইউ। তানভীর ভ্রুকুচকে ভারী কণ্ঠে বলল, দাঁড়া, তোর বিয়েটা খুব তাড়াতাড়ি ঠিক করছি। না। মেঘ বন্যাকে টেনে এনে তানভীরের পাশে দাঁড় করিয়ে তানভীরের হাতের ওপর বন্যার হাত রাখলো। তারপর নিচে রেখে মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আজ থেকে আমার বেবিটা তোমার। তাই বলে এটা ভেবো না যে আমি আমার বেবিকে ছেড়ে দেবো। তুমি যদি ইচ্ছাকৃত আমার বেবিকে কষ্ট দাও তাহলে এর ফল খুব খারাপ হবে। আর হ্যাঁ, আমার ভাইও আমার, আমার বেবিও আমার। তাই আমাদের দুজনের ওপর, তোমাদের দুজনের ওপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝেছো? বন্যা আর তানভীর একসঙ্গে বলল, জি আপু, বুঝেছি। আবির মেঘের হাতের ওপর নিজের হাত রেখে নীরের কণ্ঠে বলল, আর আমার বইয়ের ওপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝছো? মেঘ আর চোখে তাকে নিঃশব্দে হাসলো। তানভীর বন্যা ফের বলল, জি ভাই, বুঝেছি। রাকিব হট করে বলে বসলো, মেঘের জন্মের পর থেকে মেঘের ওপর তোর অধিকারই সবচেয়ে বেশি। মেঘের সাথে কেউ কথা তো দূর, মেঘের দিকে কেউ তাকালেও তা তোর মেজাজ 626 হয়ে যেত। জয়ের কথা মনে হলে এখন আমার কলিজা কেঁপে ওঠে। রাগের বশবর্তী হয়ে মেঘকে দুই একটা থাপ্পড় দিয়ে ফেলেছিলি বলে মেঘ তোর ওপর রাগ করেছিল, আর তুই সেই রাগ মিটিয়েছিলি জয়ের ওপর। 12 বছর ছেলেটার মাথায় তখনও সেই 7টা সেলাই লেগেছিল। জয়কে মেরে নিজের রাগ কমাতে পারলো, মেঘের রাগ কমাতে পারলি না। মেঘের রাগ ভাঙানোর চেষ্টায় নিজেকে ভাঙচুর করলি, নতুন করে তৈরি করলি। তুই বাইরে থেকে বদলে গেলি, কিন্তু মেঘের প্রতি আবেগ আর নিজের নিয়ন্ত্রণকে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারলি না। যে শুনলি সেই জয় আবারও মেঘের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। তুই সব প্ল্যান বাদ দিয়ে দেশে আসলি কেন? জয়কে মারতে। মারলি তো মারলি, এবারে 2 মাসের জন্য হাসপাতালে পাঠালি। বাকিদের কথা তো বাদই দিলাম, এই তুই আবার অধিকার নিয়ে কথা বলিস? মেঘের দায়িত্ব নিতে চাইলে বা মেঘের যত্ন নিতে চাইলে আগেই তাদের আত্মনা করে ফেলতি। আর এখন তো প্রকাশ্যে তোর বউ, কেউ কিছু বলা তো দূর, তাকালেও তুই মাটিতে কুপে দিবি। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ শুধু আমার, কেউ খারাপ নজরে তাকানোর দুঃসাহস দেখালে আমি আবির জীবনের দুঃস্বপ্ন বানিয়ে ফেলবো। মেঘ নির্বাক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। মিম দূরে দাঁড়িয়ে সবার কর্মকাণ্ড দেখছে। হঠাৎ আরিফের নজর পড়তেই মিমের কাছে এগিয়ে গেল। মিমের হাতে লাল ছুরি দেখে মুচকি এসে বলল, আমার দেওয়া ছুরিগুলো পরার জন্য ধন্যবাদ। এত খুশি হওয়ার মতো কিছু হয়নি, আমার জামার সাথে ম্যাচিং হয়েছিল তাই বলেছি। মিথ্যে বলো না মিম। আর যাই হোক, তোমার সাথে মিথ্যেটা যায় না। মিম চোখ তুলে তাকালো। আরিফের নিষ্পারক চাহনি দেখে আতঙ্ক আর কুণ্ঠায় চোখ সরে নিল। মিম বারবার বলেছিল এই চুরিগুলো পড়বে না, তবুও শেষ পর্যন্ত পড়েছে। কেন পড়েছে নিজেও বুঝতে পারছে না। মাগরিবের নামাজের পরপর তানভীর সবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছে। বন্যার আব্বু, আবিরের আব্বু, চাচুর এগিয়ে গিয়ে বেরিয়েছে। রিদ, আদি, মিম, আরিফেরা আগেই বেরিয়ে গেছে। মিম আর আবির বন্যার আম্মু, মামি আরও অনেকজন সাথে কথা বলেছে। তানভীরদের এগিয়ে দিতে বন্যা গেটের বাইরে শুরু করে পর্যন্ত এসেছে। তানভীর কিছুটা সরে চলে গেছে। আচমকা কিছু ভেবে পেছন ঘুরল। বন্যাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে এক ছুটে এসে বন্যাকে জড়িয়ে ধরল। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। বুকের ভেতর হৃদস্পন্দনটা অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ডের ব্যবধানে বন্যার কপালে গালে
অগণিত কিস করে ফেলেছে। বর্ণা নিঃশব্দ চোখে চেয়ে তানভীরের পাগলামি দেখছে। তানভীর আচমকা বর্ণার মাথায় দেওয়ার ঘুমটার এক সাইড টেনে বর্ণাসহ নিজের মাথা ঢেকে নিল। বৈদ্যুতিক বাতির আলোতে বর্ণার ভীতিকর চেহারা অল্প বিস্তর দেখা যাচ্ছে। তানভীর বর্ণার কাছাকাছি আসতেই বর্ণার নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। তানভীর নিঃশ্বাসে বর্ণার ঠোঁট লাগছে। বর্ণার ঠোঁট অপ্রত্যাশিতভাবে কাঁপছে। তানভীর সহসা বর্ণার কম্পিত অধর নিজের দখলে নিয়ে নিল। বর্ণার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে তানভীরের পেটের দুপাশে চেপে ধরেছে। আবির আর মেঘ সবার থেকে বিদায় নিয়ে বের হতেই এই দৃশ্য দেখল। মেঘ ঠিকমতো বোঝার আগে আবির এক হাতে মেঘের চোখ ধরে নিয়ে সামনে নিয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, চোখ ধরেছেন কেন? এসব দৃশ্য দেখার বয়স হয়নি তোমার, একটু দেখে ফেলি। এই ফাজিল, তানভীর তোমার বড় ভাই হয় না? বর্ণা তোমার বান্ধবী হয়, দেখি না একটু। আবির দাঁতে দাঁত চেপে বলল, নিজে তো নির্লজ্জের মধ্যে কথা বলো না। আপনি খুব খারাপ। তাই ঠিক আছে, খারাপের রূপটা না হয় রাতেই দেখাবো, এখন চলো। বিয়ের পর থেকে আবিরের অফিস সম্পর্কিত কোনো মাথা ব্যথাই নেই। রাকিব আর রাসেল কোনো রকমের অফিস টানছে। আবিরকে কিছু বলার মতোই অবস্থা নেই, কারণ আবির অন্য জগতে আছে। অবশেষে আবির আজ অফিসে যাবে, যদিও ইচ্ছে নেই। আবির মেঘের বিয়ের আগে থেকে একটা মিটিং আটকে রয়েছে, সেই মিটিং এর জন্য আজ বাধ্য হয়ে যেতে হচ্ছে। আবির ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো বিছানার ওপর আবিরের শার্ট প্যান্ট টাই সুন্দর করে গুছিয়ে রাখা, অথচ মেঘ রুমে নেই। আবির ভ্রুকুচকে রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে গেল। মালিয়া খান, হালিমা খান, মিম আদির সঙ্গে গল্প করছে খুব সুন্দর করে। মূলত তানভীরের বিয়ে নিয়ে আলোচনা চলছে। আবিরের বিয়ের বিষয়ের আগে থেকে কেউ না জানলেও তানভীরের বিয়ে বিষয়ে বাড়িতে আলোচনা আগে থেকেই হয়েছিল। তানভীর বাড়ি থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গিয়েছিল। তখন মাহমুদা খান বন্যার কথা জানিয়েছিলেন। অনেক বছর যাবৎ বন্যাকে চেনে জানে, আচরণও ভালো লাগে, সব মিলিয়ে কারোই কোনো আপত্তি ছিল না। তানভীরের অল্প বিস্তর অভিমানের কারণে সবাই ইচ্ছাকৃতভাবে তানভীরকে আগে কিছু জানায়নি। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আকস্মাৎ উচ্চস্বরে ডাকলো, বউ। মেঘ সহসা চোখ তুলে তাকালো, কিন্তু উঠে গেল না। আবির শক্ত কণ্ঠে আবার ডাকলো, রুমে আসো। মালিয়া খান শক্ত গলায় বললেন, ডাকছে যা। মেঘ দরজা দিয়ে ভ্রু কুটিয়ে ধীর কণ্ঠে বলল, সব কিছু রেডি করে তো রেখে গেলাম, আবার ডাকছেন কেন? আমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার চোখের সামনে থাকবে, এখন টাইটা পরিয়ে দাও। মেঘ তখন দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবির জিজ্ঞেস করলো, টাইট বাঁধতে পারো না? মেঘ মৃদু হেসে বলল, এই দায়িত্বটা যে আমায় নিতে হবে এটা খুব ভালোভাবে জানতাম, তাই আগেভাগেই শিখে ফেলেছি। গুড গার্ল। আবির রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেঘ আবিরকে এগিয়ে দিয়ে আবারও রুমে ঢুকলো। বিয়ের ঝামেলা, কক্সবাজার, ভাইদের বিয়ে সব মিলিয়ে ব্যস্ততায় আবিরের রুমটা এখনও আপন করেই নিতে পারেনি সে। মেঘের জামা কাপড় প্রায় সবই এখনও মেঘের রুমেই রয়ে গেছে। মেঘ সেগুলোকে টুকটাক গুছাচ্ছে। সকাল থেকে তানভীরের কোনো খোঁজ নেই। আবির কিছুক্ষণ যাওয়ার পর তানভীরের নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করতে আবির জানতে চাইল, কোথায় আছিস? মুন্সিগঞ্জ। ওখানে কি করিস? বউ নিয়ে এসেছি। বউ নিয়ে ঘুরতে এসেছিস? বাহ, অসাধারণ। এটা অসাধারণ না ভাই, খুব সাধারণ। সাবধানে থাকিস, ঠিক আছে। মেঘ গুনগুন করে গান গাইছে আর আপন মনে ওয়ার্ড্রবে জামা গোছাচ্ছে। জামার মাঝখানে একটা ওড়না নিচে পড়ে গেছে। ওড়না তুলে নিয়ে আকস্মাৎ বেডের দিকে একটা বড় লাগেজ চোখে পড়ল। মেঘ তখন একটা গুরুত্ব না দিয়ে আবারও কাজে মনোযোগ দিল, কিন্তু মনের ভেতর কেমন যেন কৌতূহল জেগেছে। কিছুক্ষণ পর মেঘ বেডের নিচ থেকে লাগেজটা বের করলো। লাগেজের তালা দেখে চাবি খুঁজতে লাগলো। অবশেষে চাবির গাছা থেকে লাগেজের চাবি বের করে লাগেজটা খুলল। ভেতরে লাগেজ ভর্তি জিনিসপত্র দেখে নিজের অজান্তিক কপালে কয়েকটা ভাঁজ ফেললো। ওপর থেকে দু একটা জিনিস সরাতেই আশ্চর্য নয়নে তাকালো। মেঘের ছোটবেলা জামা, ছোট ছোট কিছু খেলনা সহ আরও অনেক জিনিস। কয়েকটা জিনিস তুলতে একটা শাড়ি চোখে পড়লো। গাঢ় নীল রঙের অসম্ভব সুন্দর একটা শাড়ি, যার উপর একটা ছোট্ট চিরকুট। আমি জানি না তুই দেখতে কেমন হয়েছিস, তবে আমার কল্পনায় তুই পরিচ্ছন্ন সুন্দর হয়ে গেছিস। তুই ঠিক কতটা বড় হয়েছিস জানি না, শাড়ি পরলে তোকে কেমন লাগবে সেটাও জানি না, কিন্তু আমি ঠিকই কল্পনা করে নিয়েছি এই প্রথমবার নিজের টাকায় তোর জন্য শাড়ি কিনেছি। এই শাড়িতে তোকে খুব সুন্দর দেখতে হয়েছে, খুব দেখতে ইচ্ছে করছে রে। নিচে আজ থেকে আরও 5 বছর আগে একটা তারিখ লেখা। মেঘ চিরকুটটা সরিয়ে জামার ওপর দিয়ে
কোনো রকমের শাড়িটা পরলো। গাঢ় নীল রঙের শাড়িটা ড্রেসিং টেবিলের আয়নায় সত্যি সত্যি একটা পরীর মতো দেখতে পেল। বাস্তবিক অর্থে পরী না হলেও আবিরের কল্পনার পরীর মতোই লাগছে। শাড়িটা অনেক বছর আগের হওয়ার নতুনের মতো আরও নেই, তবুও মেঘের কাছে এটাই যেন আকাশসম আবেগ। কারণ তবে আবিরের আবেগ ভালোবাসায় জড়িয়ে আছে। মেঘ ধীরে ধীরে বাকি জিনিসগুলো দেখতে লাগলো। লাগেজে বেশ কিছু শাড়ি আছে। আজ প্রতিটাতেই তারিখ সহ আবিরের লেখা চিরকুট লাগানো রয়েছে। বিদেশে থাকাকালীন 7 বছরে মেঘের কথা ভেবে যা যা কিনেছে প্রতিটা জিনিস খুব যত্নের সাথে প্যাকিং করে রেখেছে। এক পাশের সব দেখে শেষ করার আগেই মেঘের নজর আটকায় অন্য পাশের হাজারো রঙিন কাগজের দিকে। মেঘ কয়েকটা রঙিন কাগজে হাত দিল। প্রথম কাগজের ওপরে এক কর্নারের পৃষ্ঠা নাম্বার লেখা। প্রথম পৃষ্ঠাতে আলগোছে অক্ষরে লেখা, যদি এমন হতো ঘুম ভাঙলেই তোর আমার দূরত্বের কথা মন থেকে মুছে যেত, আমি আমার মেঘকে আবার আমার করে পেতাম, তবে কতই না ভালো হতো। অন্ততপক্ষে নির্ঘুম রাত কাটিয়ে তোকে না পাওয়ার আক্ষেপ বুকে চেপে এক রাশ হাহাকার নিয়ে দেশ ছাড়তে হতো না। মিস ইউ কলিজা। দ্বিতীয় পৃষ্ঠাতে লেখা, এই শহরে সব আছে কিন্তু তোর গায়ের গন্ধ নেই। আবির যে তার মেঘকে ছাড়া একদম ভালো নেই। 3, 4, 5 প্রতিটা পৃষ্ঠায় উল্টে পেল্টে দেখেছে। অতঃপর 23 নম্বর একটা পৃষ্ঠাতে আবারও নজর স্থির হলো। পৃষ্ঠাতে লেখা, তুই এত নিষ্ঠুর কিভাবে হতে পারলি? আমাকে দূরে ঠেলে সত্যি কি ভালো আছিস? কিন্তু আমি কেন পারছি না? 23 দিনেও কেন একবারের জন্য হাসতে পারছি না? চোখের সামনে শুধু তোর অভিমানীর মুখটাই ভেসে উঠেছে মেঘ। মানুষ তো কত ভুল করে, কই এত বড় শাস্তি কেউ কেউ পায়? আমাকে কেন এত বড় শাস্তি দিলি? কয়েকটা পৃষ্ঠা পর আরেকটা লেখা, এই দেশে আমার সব কেড়ে নিয়েছে মেঘ। আমার আমিটাকে হারিয়ে ফেলেছি। আমার জীবন বিষ্ণুতে ছেয়ে যাচ্ছে। চারিদিকে সবেতে বিরক্তি জমে গেছে। মেঘের চোখ দুটো টলমল করছে। মেঘের হাতে থাকা সব কাগজ পড়ে গেছে। বাতাসে উড়ে পৃষ্ঠাগুলো চলে যাচ্ছে। মেঘ কাজের পৃষ্ঠাগুলো তুলে তাড়াতাড়ি করে লাগেজে রেখেছে। লাগেজ আটকালো। 2-1 পৃষ্ঠা দূরে চলে গেছে। মেঘ পৃষ্ঠাগুলো উঠাতে উঠাতে রুমের মাঝ বরাবর চলে যাচ্ছে। পৃষ্ঠা উল্টো, ওটাতে লেখা, পৃথিবীতে আমার প্রাপ্য সব কিছুর বিনিময়ে হলেও যদি তোর অভিমান ভাঙানো যেত, আমি আবির সব ছেড়ে আজই দেশে চলে যেতাম। বিশ্বাস কর, আমি আজই চলে আসতাম। আমি যদি একবারের জন্য বুঝতে পারতাম তোর গায়ে হাত তুলে তুই এতটা অভিমান করবি, তাহলে কোনোদিন তোর গায়ে হাত তোলার দুঃসাহস দেখাতাম না। তোর অভিমান আমাকে ভেতর থেকে ধ্বংস করে ফেলেছে। আমি সব সহ্য করতে পেরে না পেরে যদি কখনো মরে যাই, জেনে রাখিস আমি আবির, আমরা তো তোকে ভালোবেসেছি, আর তোর অভিমানের কারণেই মরেছি। মেঘের 2 চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। পৃষ্ঠা উঠিয়ে যেই উপরে উঠতে যাবে তখনই নজর পড়ল সামনে দেওয়ালের দিকে। আগের রুমের অনেক জিনিসপত্র থাকায় এ দেওয়ালের প্রতি নজরই পড়েনি। এখন রুম পরিষ্কার হওয়ায় দেওয়ালের কালো পর্দার ওপর মেঘের নজর আটকে গেছে। মেঘ মনে মনে ভীত হচ্ছে ঠিকই, কিন্তু কিছুটা কৌতূহলও কাজ করছে। জোরে নিঃশ্বাস টেনে এগিয়ে গেল পর্দার কাছে। এক সাইড থেকে পর্দা টেনে দেওয়াল উন্মুক্ত করে দিল। দেওয়ালে কিছু একটা ছবি আঁকা। কাছাকাছি যেতেই মেঘ ঠিকমতো বুঝতে পারছে না, তাই পেছাতে লাগলো। কিছুটা পেছাতেই চমকে দাঁড়ালো। পুরো দেওয়াল জুড়ে বড় করে মেঘের একটা হাস্যোজ্জ্বল ছবি আঁকা, যার পাশে লেখা, আমি তো ভালোবাসি তোকে। নিচে গত বছর জানুয়ারির দিকের তারিখ লেখা। যখন আবিরের রুমে রং করানো হয়েছিল তখনই ছবিটা আঁকা হয়েছিল। সেটা 1 বছর যাবৎ পর্দার আড়ালে লুকিয়ে রাখা ছিল। আবিরের রুমে তালা দিয়ে রাখার কারণটা মেঘ আজই বুঝতে পেরেছে। মেঘ 2 চোখ বেয়ে পানি পড়ছে। বারবার শুধু মনে হচ্ছে, একটা মানুষ এতটা ভালো কিভাবে বাঁচতে পারে। মেঘ এক পা করে পেছাতে পেছাতে হঠাৎই শক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। পেছনে ঘোরার আগে আবিরের ঠান্ডা কণ্ঠ শোনা গেল, সব রহস্য উদ্বোধন করা শেষ। মেঘ আবিরের দিকে তাকাতে আবির মেঘের চোখ মুছে শক্ত কণ্ঠে বলল, কাঁদলে যদি তোমাকে পাওয়া যেত তাহলে আমি আবির গত 11 বছরে তোমাকে 100 কোটি বার আমার করে পেতাম। মেঘ অতর্কিত আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়ে অবাধে কাঁদতে লাগলো। যে কান্নার কোনো অভিযোগ নেই, না পাওয়ার আক্ষেপ আছে শুধু আবিরের সীমাহীন ভালোবাসা। এই কান্না কষ্টে নয়, এই কান্না সুখের। পৃথিবীর বুকে আবিরের মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সুখের। আবির মেঘকে বারণ করছে না, বরং শক্ত করে বুকে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, ভালোবাসি মেঘ, আমৃত্যু ভালোবাসি তোকে।
মিনিট 10 পর রাকিবের কল এসেছে। আবির কল রিসিভ করতে রাকিব বলল, মিটিং এবং আরও মাত্র 30 মিনিট বাকি, কোথায় আছিস? লাঞ্চের পর মিটিং দিই। হোয়াট, তুই না বের হয়েছিলি, এখন কোথায়? বউকে মিস করছিলাম, তাই বাসায় চলে এসেছি। এখন রাখছি, কল দিয়ে বিরক্ত করিস না। অবশ্য কল দিলেও পাবি না, বাই। আবির মেঘের কপালে নিগুড়ো চুমু খেলো, পুনরায় জড়িয়ে ধরে বলল, ভালোবাসি আহিয়ার আম্মু। মেঘ নাক টেনে ভেজা কণ্ঠে বলল, আমিও ভালোবাসি আহিয়ার আব্বু। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।